পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধে ডক্টর ইউনূস ইস্যুতে হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র, জানালেন প্রধানমন্ত্রী। একটা ব্যাংকের এমডির পদে থাকা না থাকার উপর থ্রেটও করা হয়েছে, যেটা না হলে পদ্মা সেতু টাকা বন্ধ হবে। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদ সাময়িক বরখাস্ত। দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানালেন আইজিপি। দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমায় তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, চলছে জিকির আজকার, কাল আখেরি মোনাজাত। আজ ভোজ্য তেলের দাম কমার কথা থাকলেও কার্যকর হয়নি ভোক্তা পর্যায়ে। দু একদিনের মধ্যে প্রভাব পড়বে খুচরা বাজারে, আশা বিক্রেতাদের। এবং বরগুনায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গা ঢাকা দিয়েছেন অনেকেই। ব্যবস্থা নেওয়ার দাবি পল্লী বিদ্যুৎ বোর্ডের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে না রাখলে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেওয়ার সরাসরি হুমকি এসেছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে কাজী মাহবুবুল্লাহ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোনো হুমকি বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না। দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, গুণীজনদের সম্মাননা দেয়া সহ ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড করে আসছে বেগম জেবুন্নেসা এবং কাজী মাহবুবুল্লাহ ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় সাংবাদিক সাহিত্যিক আনিসুল হক, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বিজ্ঞানী ডক্টর হাসিনা খান এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর একে আজাদ চৌধুরীকে এবছর সম্মাননা জানালো সংগঠনটি। পদক বিতরণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসারে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগকেও এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, তাহলে উপকৃত হবে সমাজ। সবাই যার যার নিজ এলাকায়, নিজের দেশের স্কুলগুলিতে এরকম মাল্টিমিডিয়া ক্লাসরুম আরো গড়ে তোলার জন্য তারা কিন্তু সহযোগিতা করতে পারেন। যারা বিত্তবানরা আছেন তারাও এগিয়ে আসবেন, যাতে আমাদের দেশের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা নিতে পারে, বিদেশে যেতে পারে, আরো উচ্চতর ডিগ্রি আনতে পারে এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আছে, আর তা অতিক্রম করতে তার প্রধান শক্তি হলো সততা। কোনো এক বিশেষ ব্যক্তিত্বের একটা ব্যাংকের এমডির পদে থাকা না থাকার উপর আমাকে সরাসরি থ্রেটও করা হয়েছে। আমেরিকার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সরাসরি বলেছেন, যেটা না হলে পদ্মা সেতু টাকা বন্ধ হবে, এরকম কথা সরাসরি আমাকে শুনতে হয়েছে। অনেকেই অনেক কিছু লিখে টিকে নানাভাবে আমাদের মানসিকভাবে দুর্বল করতে চেয়েছেন। আমি সবসময় বিশ্বাস করি সততাই শক্তি। আমার সে আত্মবিশ্বাস আছে বলেই আমরা আজকে তা করতে পেরেছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার বন্ধেও চাপ ছিল, বড় জায়গার টেলিফোন ছিল, কিন্তু দেশকে অভিশাপ মুক্ত করতে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ থেকে লিটার প্রতি ৫ টাকা কমে ভোজ্য তেল বিক্রির কথা থাকলেও দু একটি ছাড়া বেশিরভাগ কোম্পানিরই তেল বিক্রি হচ্ছে আগের দামে। কিছু কিছু পাইকারি দোকানে নতুন দর কার্যকর হলেও খুচরা বাজারে দু একদিনের মধ্যেই ভোজ্য তেলের নতুন দামের প্রভাব পড়তে শুরু করবে বলে আশা করছেন বিক্রেতারা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। এদিকে পুলিশি নির্যাতনের শিকার সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের অবস্থা এখনও আশঙ্কাজনক। আর ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও আতঙ্ক, ভয় সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। অপরাধ করে পার পেয়ে যাওয়ায় পুলিশি নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এদিকে ব্যাংক কর্মকর্তার উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। শাতিলা শারমিনের রিপোর্ট। বৃহস্পতিবার শেষ রাতে দায়িত্ব পালনকালে যাত্রাবাড়ির মীর হাজিরবাগে নির্মম পুলিশি নির্যাতনের শিকার হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাস। শুক্রবার বিকেল থেকে রাজধানীর ল্যাবেড হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি।
শনিবার সকালে তাকে দেখতে ল্যাবেডে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সেখানে উক্তি করা হয়েছে যে জানিস না মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। উদ্ধত্তের চরম পর্যায়ে গেলে শুধুমাত্র এরকম মুক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য করতে পারে। দায় মুক্তির একটা ভাব যেন তাদেরকে গ্রাস করেছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার কাছে আমি অনুরোধ করব, এই দুজনের ক্ষেত্রে অন্তত পক্ষে আপনি দৃষ্টান্ত রাখুন এবং প্রমাণ করুন যে আইন সকলের জন্য সমভাবে প্রযোজ্য হবে। এদিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতের পরিবারও। সব পুলিশই তো খারাপ না, সরকারের যে ভাবমূর্তি নষ্ট করে বা দেশের ভাবমূর্তি নষ্ট করে এইসব পুলিশের আমি বিচার চাই। এদিকে 9 জানুয়ারি পুলিশি নির্যাতনের শিকার ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি এখনো ভুলতে পারছেন না সেই রাতের নির্মমতার স্মৃতি। ভয়, শঙ্কা, আতঙ্কে সারাক্ষণই কুঁকড়ে আছেন তিনি। চিকিৎসক জানালেন, চরম মানসিক ও শারীরিক নির্যাতনই এ সমস্যার কারণ। জীবন মৃত্যুর একটা আশঙ্কা, আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, অথবা আমি কি আগেও বেঁচে থেকে আসতে পারবো কিনা, এই ধরনের একটা ঝুঁকি বা স্ট্রেস তার এই মানসিক রোগের কারণ। এখানে আমরা বলি যে সাডেন আনপ্রেডিক্টেবল লাইফ থ্রেটেনিং একটা সিভিয়ার ট্রমা, ওনার স্লিপ ডিস্টারবেন্সটা এবং রিএক্সপিরিয়েন্স অফ দ্য ট্রমাটিক ইভেন্ট, যে থটটা বারবার আসছিল, এছাড়া মাথা ব্যথাটা বেশি ছিল, অস্থিরতা বোধটা বেশি ছিল এবং সারাক্ষণ সে কান্না করছিল যে আমার কি হবে, আমার কি হবে। শনিবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক জানান, দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুরে সাসপেন্ড করা হয়েছে। তো এই তদন্ত আসার পরে আমরা যেটা পাবো, তদন্তের ফলাফলের ভিত্তিতে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তদন্ত কমিটি করে শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী রাজধানীর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাসুদ শিকদার নিজ এলাকা ময়মনসিংহের ফুলবাড়িয়াতেও এক আতঙ্কের নাম। তার বিরুদ্ধে উপজেলার সোয়াইদপুর গ্রামে ক্যাডার বাহিনী গড়ে তোলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, এই বাহিনী নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে। এই অবস্থায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজ সহ মুক্তিযোদ্ধারা। সাইমাকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইদপুর গ্রামের এই বাড়িটি ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী আলোচিত পুলিশের উপপরিদর্শক মাসুদ শিকদারের। কনস্টেবল পদে পুলিশে যোগদানের সময় একেবারে অসচ্ছল থাকলেও এখন তিনি এলাকায় বিত্তশালী হিসেবে পরিচিত। ছুটিতে এসে এ বাড়িতেই মাদকসেবীদের নিয়ে জমজমাট আড্ডা দেন তিনি। আর আধিপত্য বিস্তার করতে তার নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে বলেও জানিয়েছে এলাকাবাসী। যখন কনস্টেবল ছিল তখন থেকে সে বেপরোয়া, যখন এসআই হলো তখন আরো বেপরোয়া। যখন সে বাড়িতে আসে তারা এখানে গাঁজা, হিরোইন, ফেন্সিডিল এগুলা বিতরণ করে। তার অনেক লোকই আছে, অনেক পোলাপানি আছে, এরাও অন্যভাবে চলে। সবার নাম বললে দেখা গেছে আমার একটু সমস্যা হতে পারে। এদিকে তার ছোট ভাই জানিয়েছেন, ব্যাংক কর্মকর্তাকে মারধরের ঘটনা প্রমাণিত হলে তার বিরুদ্ধে নেয়া শাস্তি মেনে নেবেন। এরকম কোনো তার রেকর্ড নাই যে কোনো কর্মকর্তাকে পিটাইয়া হাত পা ভেঙে হাসপাতালে ঢুকাইছে অবৈধভাবে। তো যদি প্রমাণিত হয় তো এখানে তো আমাদের আর কিছু করার নেই। এদিকে মাসুদ শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজ সহ মুক্তিযোদ্ধারা। ইতিমধ্যে আমরা শুনেছি সে একটা আন্ডারগ্রাউন্ড একটা বাহিনী তৈরি করেছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি হোক, এটা আমরা চাই। সে যদি আসলে দোষী হইতে হয়, আমরা মুক্তিযোদ্ধা কমান্ডার ট্রেনে তার বিচার চাই। গত 9 জানুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে 5 ঘন্টা আটকে রেখে রাজধানীর মোহাম্মদপুর থানার এসআই মাসুদের নেতৃত্বে নির্মম নির্যাতন চালায় পুলিশ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, ভোজ্য তেলের দাম বৃদ্ধি সংক্রান্ত রিপোর্টটি জানাচ্ছি এবার। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ থেকে লিটার প্রতি 5 টাকা কমে ভোজ্য তেল বিক্রির কথা থাকলেও 2-1টি ছাড়া বেশিরভাগ কোম্পানিরই তেল বিক্রি হচ্ছে আগের দামে। কিছু কিছু পাইকারি দোকানে নতুন দর কার্যকর হলেও খুচরা বাজারে 2-1 দিনের মধ্যেই ভোজ্য তেলের নতুন দামে প্রভাব পড়তে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিক্রেতারা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে শনিবার থেকে লিটার প্রতি 5 টাকা কমে তেল বিক্রির কথা থাকলেও রাজধানী পাইকারি বাজারে শনিবার দুপুর পর্যন্ত অধিকাংশ কোম্পানিরই তেল আগের দামে বিক্রি হতে দেখা গেছে। একমাত্র আমার তীর কোম্পানিতে আজকে আমাদের মাল অর্ডার দিয়েছি, ওরা 5 টাকা লিটারে কমে দিয়েছে। আগে ছিল 760 টাকা, এখন কাছে 435 টাকা।
প্রতি লিটারে 5 টাকা কমছে। আর অন্যান্য কোম্পানি এখনো কোনো কোম্পানির লোক আমাদের কাছে এখনো আসে না। সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি কোম্পানি তাদের তেলের দর কমালেও খুব দ্রুত অন্যান্য কোম্পানির দর কমানো উচিত বলে মত ক্রেতাদের। আমার মনে হয় পেয়েছি, কারণ আমি এর আগে তীর সয়াবিন তেল 5 লিটার কিনতাম অ্যাটলিস্ট 470 টাকা, এখন আজকে কিনলাম 440 টাকা। খুচরা বাজারে সময় লাগবে, আরো সময় লাগবে, এত তাড়াতাড়ি তো ওরা কমাইব না। এদিকে কোম্পানি থেকে নতুন দর কার্যকর করলেই ভোক্তা পর্যায়ে সেই দামে ভোজ্য তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। রবিবার আছে, কালকে থেকে যদি ডিউ কাটে ওই মাল যদি আসে, নতুন মাল আসে আর কি কমে দামে, তাহলে পাওয়া যাবে আর কি। তাহলে আমরা মনে করেন যে রবিবার থেকে বা সোমবার থেকে বিক্রি করতে পারবো। আমরা এখন তো ওই মাল কোম্পানি থেকে পাইনি, ঠিক আছে, আমরা পাইলে অবশ্যই ওই দামে বিক্রি করবো। নতুন দর পুরোপুরি কার্যকর হলে ক্রেতাদের 5 লিটারের প্রতি বোতল সয়াবিন তেল কিনতে হবে কোম্পানি ভেদে 435 থেকে 455 টাকায়। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরও থাকছে। রাজধানী ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত 6, আহত অন্তত 11 জন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির জিকির আজগারে মুখরিত টঙ্গীর তুরাক তীরের ইজতেমা ময়দান। খিত্তায় খিত্তায় চলছে দ্বীনি শিক্ষার আলোচনা, আলেমদের বয়ান আর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে চলছে দিনের কার্যক্রম। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমা ময়দান ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। প্রচার করো যদি আল্লাহর একটি বাণীও হয়, ইসলাম ধর্মের এই নির্দেশনা ধারণ করেই জমায়েতে এসেছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। দ্বিতীয় পর্বের এই আয়োজনে ঢাকা সহ 16টি জেলার মানুষ অংশ নিয়েছেন, যেখানে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি মুসল্লিদের মূল উদ্দেশ্য। মনের যে খারাপ যে উদ্দেশ্য যে এটা চলে যাবে এবং আমরা প্রত্যেকে এক ভাইকে মেনে চলতে পারবো। দলাদলিনে হানাহানি নাই, সকলে একত্রে আসে এখানে নামাজ পড়তেছে, এখান থেকে শিক্ষা নিয়ে তাতে এই শিক্ষাটা সারা বিশ্বে ছড়াই দিতে পারে। পরিবেশটা আলহামদুলিল্লাহ এখানে খুবই ভালো, এরকম ভাবে কেউ সাথে কেউ ধাক্কাধাক্কি হইতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে পারে এবং আল্লাহ তাআলার হুকুম মানতে পারে, সবাই ভাই ভাইয়ের মতো আমরা চলতে পারি। স্রষ্টার প্রতি পূর্ণ আত্মসমর্পণের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে দেশের মঙ্গল কামনা করেছেন অংশগ্রহণকারীরা। তোমার জন্য দোয়া করছে, সমস্ত বিশ্ব মানবতার জন্য দোয়া করছে। এগুলো যদি আমরা মানি, এসব আমাদের রাষ্ট্রের কাজেও উন্নত হবে, ধর্মের কাজেও উন্নত হবে, আইন শৃঙ্খলা ভালো হয় এবং সবাই যেন ভালোভাবে থাকতে পারি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এদিকে ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পৃথিবীতে শান্তিকামী মানুষের কাছে ইসলাম সবসময় শান্তির ধর্ম হিসেবে পরিচিত। ঈমান, আখলাক আর ইসলামের সেই সুমহান বার্তার দীক্ষা নিতেই মুসলিমরা প্রতি বছর জড়ো হন এই তাবলিগ জামাতে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মুসল্লিরা সারা দেশে ছড়িয়ে পড়বেন তাদের দাওয়াতি কাজে। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এদিকে ইজতেমায় মুসল্লিদের সুবিধার্থে টঙ্গী থেকে জয়দেবপুর স্টেশন রোড থেকে মীরের বাজার সহ বিভিন্ন সড়কে আজ মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ। সকালে টঙ্গী স্টেশন রোড এলাকার অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের তিনি একথা জানান। মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আজ মধ্যরাত থেকে টঙ্গী থেকে জয়দেবপুর, স্টেশন রোড থেকে মীরের বাজার এবং স্টেশন রোড থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া পর্যন্ত রাস্তা যান চলাচল করতে আমরা দেব এবং যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, মুসল্লিদের চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আওয়ামী লীগ কখনো দল ভাঙার রাজনীতি করে না। বিএনপির ভুল সিদ্ধান্তের কারণেই 20 দলীয় জোট ভেঙে যাচ্ছে। দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অত্যাধুনিক আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের একথা বলেন। আওয়ামী লীগ কোনোদিনও কোনো দল বা জোট ভাঙার চেষ্টা করে না, করার প্রশ্নই ওঠে না। আমরা রাজনীতি করি, গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবেন। তবে তাদের নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি আছে নিজেই, আমার মনে হয় যে কিছুটা হলেও বেকায়দাপুরে জোট, তাদের জোটে এখন ভেঙে যাচ্ছে। তা আমাদের কারণে নয়, খালেদা নিজের কারণেই এটা ভেঙে যাচ্ছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় হামলার মাধ্যমে যারা রেলওয়ে স্টেশনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া রেলের উন্নয়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যারা আজকে ইসলাম বিরোধী, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, তারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে, তাদের বিরুদ্ধে আজকে তদন্ত হচ্ছে, মামলা হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি, টেলিভিশনে দেখেছি, এখানে এসে ভিডিও ফুটেজ দেখলাম। এখান থেকে বেরিয়ে আসবে যারা সত্যিকার দোষী তদন্তে এবং ভিডিও ফুটেজের মাধ্যমে যারা সত্যিকার দোষী
তাদেরকে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের হামলার ঘটনায় পুড়িয়ে দেয়া ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে পুড়িয়ে দেয়া সঙ্গীতাঙ্গন পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত 12 জানুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্ররা তাণ্ডব চালিয়ে ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেয়। এদিকে গত 12 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডব লীলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলার সচেতন আলেম সমাজ। দুপুরে প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মঙ্গলবারের ওই তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় ওলামা সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ। এতে ৭১-এর স্বাধীনতা বিরোধীরাই এই তাণ্ডব লীলা চালিয়েছিল বলে উল্লেখ করা হয়। এ সময় ওলামা লীগের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের গৌরীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 11 জন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় দুপুর 1টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যান। এ সময় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে 3 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। এখানে 15 জন আহত হয়, পরে 4 জন মারা যায়, তাদের মধ্যে 11 জন আহত। তাদের আমরা যে কাজটি শুরুতে যেটা দরকার, সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন, থানা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। মেডিকেল কলেজে আমরা গিয়েছি, স্পটে উপজেলা ইউনো সাহেব সহ এডি, ফায়ার সার্ভিস এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলে গিয়েছে। রাজধানীতেও আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় 2 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বাংলার সময় আরও থাকছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও বংশবৃদ্ধির উদ্যোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নেওয়া হয়েছে উন্মুক্ত জলাশয়ে প্রজনন কর্মসূচি। সুফল পাচ্ছেন এলাকার দরিদ্ররা। দূষণ আর নিরাপত্তাহীনতার কারণে পুরোপুরি কাজে আসছে না তুরাগ নদীর তীরের 10 কিলোমিটার পায়ে হাঁটা পথ। জায়গাটিতে নদী দখল বন্ধ করে ভ্রমণ ও বিনোদনের জন্য এ পথ নির্মাণ করে বিআইডব্লিউটিএ। স্থানীয় জনগণের অভিযোগ, নদী দখল বন্ধ করা গেলেও দূষণ বন্ধে কোনো উদ্যোগই কাজে আসছে না, তাই এর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ছে জনজীবনে। অবশ্য বিআইডব্লিউটিএর মন্তব্য, মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া দূষণ বন্ধ করা সম্ভব নয়। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। সন্ধ্যার পরেই অন্ধকারে ছেয়ে যায় তুরাগের দুতীর। তখন পাশের লোকালয়ের আলোর উপর নির্ভর করে চলতে হয় পথচারীদের। অভিযোগ রয়েছে, এ সময় ছিনতাই সহ অন্যান্য অপরাধ বেড়ে যাওয়ায় লোকজনের চলাফেরা কমে যায়। অথচ সন্ধ্যার আগ পর্যন্ত বেশ লোক সমাগম থাকে পুরো এলাকা জুড়ে। তাদের দাবি, রাতের বেলা ব্যায়াম সহ অন্যান্য কাজে এ পথটি ব্যবহারের প্রয়োজনীয়তা থাকলেও তা সম্ভব হয় না। সন্ধ্যার পরে নিরাপত্তা বাড়তি নাই, যেমন পুলিশের কোনো আনাগোনা নাই। মহিলারা তো সন্ধ্যার পরে আর বাইরে দিতে চায় না। আমরা নিঃশ্বাস নিতে পারি না, বাতাস নিতে পারি না, দূষিত বাতাস নিতেছে, স্বাস্থ্যের জন্য সমস্যা। শুধু নিরাপত্তাই নয়, তুরাগের বড় সমস্যা দূষণ। টঙ্গী, উত্তরা সহ আশপাশের এলাকার শিল্প কারখানা ও আবাসিক এলাকার বিভিন্ন বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নদীতেই। 5টা-7টা ড্রেন আছে, সব ড্রেন নামে নদীর মধ্যে নামে, বিশেষের পানি সহ এদিকে আরো বেশি আছে। অনেক অসুস্থ মানুষও মন ভালো করার জন্য এখানে আসে, সেই সুস্থ বোধটা পায় না, যেই নোংরা আর দুর্গন্ধের জন্য। বিআইডব্লিউটি এর মন্তব্য, দূষণ রোধে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে হবে। ঢাকা সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেস্কো এবং যে স্থানীয় প্রশাসন এবং সর্বোপরি পরিবেশ মন্ত্রণালয় এবং এই সবাইকে মিলে পানি সম্পদ মন্ত্রণালয়, সবাইকে নিয়েই কিন্তু কাজগুলোকে সমন্বিতভাবে করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সম্পৃক্ততা থাকলে আমি মনে করি যে খুব তাড়াতাড়ি আমাদের এই দূষণটাও নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর এখানে পুলিশ প্রশাসনের সাথে আমরা টহলের ব্যবস্থার জন্য আমরা একটা রিকোয়েস্ট করতে পারি অবশ্যই। কর্তৃপক্ষ জানান, নদী দখল বন্ধে তুরাগ, বালু, বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর তীরে পর্যায়ক্রমে কমপক্ষে 50 কিলোমিটার পায়ে হাঁটা পথ নির্মাণ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা বিআইডব্লিউটিএ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা।
বরগুনার বিভিন্ন গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি মহল। টাকা আত্মসাৎ করে অনেকেই গা ঢাকা দিয়েছেন। তবে পল্লী বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তারা বলছেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। বরগুনার নিশানবাড়িয়া গ্রামের এ হতদরিদ্র মানুষগুলো প্রায় বছরখানেক আগে বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় 3 ধাপে প্রায় 5,500 টাকা করে দেন স্বপন, পনুমুন্সি ও বাসার নামের 3 ব্যক্তির কাছে। একজন দুজন নয়, গ্রামের শতাধিক পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। কয় কি তোমরা যদি এখন যদি টাকা না দাও পরবর্তীতে কারেন্ট পাবা না। এরবার আমি আঁশ মুরগি বেচছি, এরবার আমি টাকা দিছি। 1.5 লাখ টাকা উড়াইয়া বা 3,000 ধরিয়া টাকা উড়াইয়া আমাকে নিয়েছে। এখন তো আমাকে ইতে নাম নাই। নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা স্বপন ও বাসারকে খুঁজে পাওয়া যায়নি এলাকায়। আর পনুমুন্সিকে খুঁজে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে টাকা নেয়ার কথা অস্বীকার করেন। আমি বলছি যে কিছু খরচপাতি এখানে আছে, এটা আপনিও বোঝেন। আপনি তো ধরে বলছেন আমার দিক। অবশ্য পল্লী বিদ্যুৎ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই প্রতারকদের বিরুদ্ধে মামলা করছেন তারা। যারা কর্মরত কর্মকর্তা বা কর্মচারী, তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের নাম ভাঙিয়ে এবং তাদের কথা বলে এক শ্রেণীর দালাল চক্র মিথ্যা তথ্য দিয়ে কনজিউমারদের কাছ থেকে চাঁদাবাজি করছে। আমরা ইতিমধ্যেই বেশ কিছু আইডেন্টিটি করেছি এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। বরগুনার বিভিন্ন গ্রাম থেকে বিদ্যুৎ সংযোগের নামে কয়েকটি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও বিদ্যুৎ বিভাগ এখন পর্যন্ত মাত্র 3 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করেছে আদালতে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে 2 জন আহত হয়েছেন। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেরি বাংলা ফজলুল হক হলের ভেতরে ঢুকে ছাত্রলীগের একটি গ্রুপের ওপর হামলা চালায় ছাত্রলীগের অপর একটি গ্রুপ। এতে আহত হয় বনি ও বাকি নামে 2 শিক্ষার্থী। এদের মধ্যে বাকিকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ও বনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে প্রায় আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। রানা ছাত্রলীগের প্রেসিডেন্ট, ওর সঙ্গে মেহেদি হচ্ছে গুন্ডা, মানে ক্যাডার হচ্ছে রানা ক্যাডার। ও অতর্কিত হামলা করে, দেওয়ার পরে আমরা মেডিকেলে নিয়ে আসি তাকে যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না করা হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমস্ত কার্যক্রম থেকে তাকে বহিষ্কার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন এবং আমাদের কর্মসূচি চলতে থাকবে। আমরা সিনিয়র নেতৃবৃন্দর সাথে বসে এই বিষয়ে কার দোষ কার ভুল, কোত্থেকে ষড়যন্ত্র হলো সে ব্যাপারে আমরা বসে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। চট্টগ্রামের বিভিন্ন নদ নদী দূষণ ও দখলমুক্ত করা সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নদ নদীর নাব্যতা ও স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের 30তম টাস্কফোর্স কমিটির সভায় একথা বলেন তিনি। যেই চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার কথা সর্বপ্রথম হান্নান সাহেব জাতির পিতা বঙ্গবন্ধুর সেই ঘোষণা পাঠ করেছিলেন, সেই চট্টগ্রাম আজকে আমরা এই চট্টগ্রামের নদী নদ এবং চট্টগ্রামকে বন্দরকে রক্ষা করার আমাদের নৈতিক দায়িত্ব। কাজে এই নদী সংক্রান্ত টাস্কফোর্সের আমরা সেভাবেই কাজ শুরু করেছি। আর চট্টগ্রামের আমরা অনেকগুলো খাল ইতিমধ্যে খনন করেছি। চট্টগ্রাম বন্দরের অর্থায়নেই আমরা মাল্টিপারপাস ড্রেজার ক্রয় করে সেই নদী খালগুলো খননের ব্যবস্থা করেছি এবং অন্যান্য যে কর্মকাণ্ড সেগুলো করা হচ্ছে। আমরা আপনাদের পাশে আছি। পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে তাতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে ঝালকাঠি শহরের পৌর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি তার বক্তব্যে 2019 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।
এই পায়রা বন্দরকে ঘিরে এখানে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, এখানে যে কল কারখানা হবে, বিদ্যুৎ কেন্দ্র হবে, শিপইয়ার্ড হবে, যার মাধ্যমে এই অঞ্চলে শুধু নয় বাংলা বাইরের থেকেও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এই পায়রা বন্দরই হবে আগামী দিনে এই দক্ষিণ অঞ্চলের শুধু নয় দক্ষিণ পূর্ব এশিয়া শ্রেষ্ঠ নদী বন্দর। 5ই জানুয়ারি ইলেকশন করলেন না ধানের শীষ নিয়ে, তিনি কি করলেন? পরে উপজেলা নির্বাচন করলেন, আবার এবার মেয়র ইলেকশন করলেন। প্রত্যেককে আমাদের নৌকা তার ধানের শীষ। এখন আবার গতকাল পরশুদিন বলছে তার এক নেতা, আমরা ইউনিয়ন কাউন্সিলেও আমরা প্রতিজ্ঞা নির্বাচন করব। পথে এসেছে, সঠিক পথে এখন ইলেকশন করছেন এবং 19 সালেও তিনি ইলেকশন করবেন। শুধু প্রশাসন ক্যাডার নয়, একটি বৈষম্যহীন সমাজ গঠনে সব পেশাজীবীদের সমান মর্যাদা প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক সাধারণ সভায় অংশ নেন তিনি। সভায় অংশগ্রহণকারী শিক্ষক ও চিকিৎসকরা নতুন জাতীয় বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় ফেডারেশন এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। সভা শেষে একটি মৌন মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। একটি রাষ্ট্রের মানুষের মেধা আর প্রজ্ঞার স্বীকৃতি দেওয়ার জন্য যা কিছু করা দরকার, প্রজ্ঞাপনগুলোর মধ্যে দিয়ে রাষ্ট্রকে দুর্বল করার প্রক্রিয়ায় এটা শুরু হয়েছে। এই দেশে শুধু প্রশাসন ক্যাডারে যারা আছেন তারা নয়, ডাক্তার, প্রকৌশলী এবং অন্যান্য পেশায় যারা আছেন, কৃষিজীবী, শিক্ষাবিদ, সকলের মর্যাদা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সরকার যে জিনিসটি বলছেন যে একটি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সেটি বৈষম্য রেখে কোনো অবস্থায় সম্ভব না। ঠাকুরগাঁওয়ে কৃষক লীগ ও যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে জারি করা 144 ধারার মধ্যে বিক্ষোভ মিছিল করেছে কৃষক লীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। পুলিশ জানায়, আজ কৃষক লীগ ও যুবলীগের একই সময়ে একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে ভোর 6টা থেকে গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো রকম কর্মসূচিতে অংশ নেয়নি যুবলীগ। আজ রাত 11টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে বলেও জানিয়েছে প্রশাসন। দুই গ্রুপে একই জায়গায় মিটিং ডাকছে, এই কারণে যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যই এই 144 ধারা জারি করা হয়েছে। রংপুরের 8 জেলায় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। সকালে রংপুর নগরীর 0 পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, গ্যাস সরবরাহ হলে রংপুরের শিল্প খাত আরও এগিয়ে যাবে। পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলেও জানান তারা। হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় প্রস্তাবিত ইকোনমিক জোন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বেলা 11টার দিকে আমতলী এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী সহ 5 শতাধিক এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তারা এলাকার উন্নয়নে এবং বৃহত্তর স্বার্থে প্রস্তাবিত এলাকায় ইকোনমিক জোন স্থাপনের দাবি জানান। একটি কুচক্রী মহল সহজ সরল চা শ্রমিকদের ভুল বুঝিয়ে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও বংশবৃদ্ধির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সে লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উন্মুক্ত জলাশয়ে মাছের প্রজনন কার্যক্রম শুরু করেছে। এর ফলে বাংলাদেশের দরিদ্র পরিবার সুফল পেতে শুরু করেছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনার ডুমুরিয়া উপজেলার বেশ কয়েকটি নদী ও উন্মুক্ত জলাশয় রয়েছে। এসব জলাশয় বরাবরই দেশি প্রজাতির কই, মাগুর, শিং, বোয়াল সহ সব ধরনের দেশীয় মাছের আধার ছিল। গত 2 যুগ ধরে নদী, খাল ও উন্মুক্ত জলাশয়, বাঁধ ও নেট পাটা দিয়ে মাছ চাষ করার কারণে প্রায় বিলুপ্ত হতে বসে দেশি প্রজাতির মাছ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এসব বিবেচনায় এনে জলাশয়ে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও বংশবৃদ্ধির উদ্যোগ নেয়।
তারই অংশ হিসেবে এলাকার দরিদ্র মানুষের সমন্বয়ে গঠিত সুফলভোগীদের নিয়ে জলাশয়গুলোতে এখন চলছে মাছ বৃদ্ধির কার্যক্রম। এই নদীতে দীর্ঘদিন আগে যে দেশি প্রজাতির মাছগুলো ছিল এক পর্যায়ে বিলীন হয়ে গেছিল, ছিল না বললেই চলে। অভয় আশ্রম হওয়ার ফলে আমাদের এই এলাকায় সুফলভোগীদের অত্যন্ত সুফল পাচ্ছে আর কি। তাছাড়া বিভিন্ন প্রজাতির মাছ আমরা এখন দেখতে পাচ্ছি। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, শুধু খুলনাতে নয়, দেশীয় মাছ সংরক্ষণে সরকারিভাবে দেশের প্রতিটি উপজেলায় জলাশয়ে মাছ অবমুক্ত করতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে না পারলেও আমরা জনবল কাঠামোর একটা কাঠামোর একটা ব্যবস্থা আমরা করছি এবং এটা আমাদের এখন অর্থ মন্ত্রণালয় পর্যন্ত গেছে। আমরা আরও কিছু কর্মচারী বাড়ানোর চেষ্টা করছি এবং এটাকে স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য আমাদের পর্যবেক্ষণ, মনিটরিং এগুলি সবই থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার নাব্য হারানো ভদ্রা নদীর 17 কিলোমিটার এলাকা অবৈধ দখলমুক্ত করে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বাগেরহাটের মোরেলগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে ঝিউধারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে উপজেলার কাকড়াতলী বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত 15 দিনে ঝিউধারা ইউনিয়ন চেয়ারম্যানের লোকজনের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ওই চেয়ারম্যানের ছেলেসহ বিভিন্ন জনের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। পঞ্চগড়ে সদ্য বিলুপ্ত ছিটমহল নাজিরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। দুপুরে নাজিরগঞ্জ ডানাকাটা মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2 শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়। এ সময় কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সহ বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। নতুন বাংলাদেশি হয়ে স্কুলে ভর্তি হয়ে বই পেয়ে আজ আমরা খুব খুশি। আমি স্কুলেতে ভর্তি হয়ে নতুন বই খুশি পাইছি। এখন আমি প্রতিদিন স্কুলে আসব। আজকে আমি নাজিরগঞ্জ জানাকাটা মাজাপাড়া স্কুলে নতুন বই পেয়ে খুব খুশি হলাম। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 318টি ছাগলের চামড়া উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, পাচারকারীরা বেনাপোল সীমান্ত দিয়ে চামড়ার একটি চালান ভারতে পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে গত রাত থেকে সীমান্তে টহল জোরদার করা হয়। পরে ভোরে কয়েকজন যুবককে বস্তা নিয়ে ভারতের দিকে যেতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে 318টি ছাগলের চামড়া উদ্ধার করা হয়। এদিকে আটককৃত চামড়া বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ভোরে আমরা টহলে আমরা সীমান্ত 09 যাই, যাওয়ার পরে আমরা টের পাই দিয়ে এখানে চামড়া পাচার ভারতে যাবে এই তৎপরতা পাইয়া আমরা এম্বুশ পাতে থাকি। এম্বুশ পাড়া থাকার পরে আমরা ধাওয়া করি, 6টা টপলে আমরা চামড়া পাই, আর বাকিগুলো ধরতে পালিয়ে যায়। মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভ্রমণ পিপাসুদের বরাবরই আকর্ষণ করে থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তবে এখানে বেড়াতে আসা পর্যটকদের বাড়তি আনন্দের জন্য পর্যটন নগরী কক্সবাজারে যোগ হয়েছে নতুন আকর্ষণ প্যারাসেইলিং। রোমাঞ্চকর এই খেলাটি বাংলাদেশে নতুন হলেও অল্প কয়েকদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে প্যারাসেইলিংকে আরও বেশি জনপ্রিয় করতে প্রশাসনের সহায়তা দাবি করেছেন উদ্যোক্তারা। মোহাম্মদ ফরাজের তোলা ছবি ও সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্যে একটি ডেস্ক রিপোর্ট। নিচে সমুদ্রের স্বচ্ছ নীল পানি আর ওপরে বিশাল আকাশের হাতছানি, এ দুয়ের মাঝে মেলবন্ধন জুড়ে দিয়েছে প্যারাসেইলিং নামের এই রোমাঞ্চকর খেলাটি। স্পিডবোর্ডে প্যারাশুট বেঁধে 3 থেকে 400 ফুট ওপরে আকাশে ভেসে বেড়ানোর এই খেলার নামই প্যারাসেইলিং। বিশ্বের বিভিন্ন দেশে দুঃসাহসিক এ খেলাটি বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এ আয়োজন নতুন। খোলা আকাশে ভেসে মেঘের সঙ্গে লুকোচুরি আর সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সেই দুর্লভ অভিজ্ঞতার কথা জানান পর্যটকরা। মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসলাম আমি, আমার ব্যাপারটা সেরকমই ছিল। At a time I felt like I have wings, আমার পাখা আছে। হাফ কিলোমিটার দূরে গিয়ে পানিটা টাচ করে খুব সুন্দর একটা জিনিস। বাংলাদেশে এই জিনিসটা হওয়াতে খুব আমরা খুবই এক্সাইটেড। জিনিসটা একদমই নতুন বাংলাদেশের জন্য, সবাই যেহেতু করতেছে দেখতেও ভালো লাগতেছে। জেট স্কি, তারপরে আপনার ব্যানানা রাইড,
মানে অন্যান্য অনেকগুলো রাইড আরো আনা যায়, আনলে আমাদের জন্য ভালো হবে। প্যারাসেলিং এর পাশাপাশি সমুদ্র সৈকতকে ঘিরে আরো নতুন নতুন বিনোদন ব্যবস্থার পরিকল্পনার কথা জানান উদ্যোক্তারা। সেই সঙ্গে প্যারাসেলিং এর জনপ্রিয়তা বাড়াতে পর্যাপ্ত সুবিধা সহ প্রশাসনের সহায়তা চান তারা। এখানে শুধু প্যারাসেলিং করলে তো চলবে না, যারা প্যারাসেলর আছেন পর্যটকরা আসলে তাদেরকে বসার জায়গা, এখানে অন্যান্য অ্যামিউজমেন্ট থাকলে তারা আনন্দ পাবে এবং প্যারাসেলিংটা উপভোগ করতে পারবে নিরাপত্তার সহিত। আগামী মাসে হয়তো আমরা একটা ফ্লাইং বোট আনবো এখানে, সেটা পর্যটকদের আশা করি অনেক আনন্দ দেবে। 2014 সালে কলাতলি পয়েন্টে প্রথম প্যারাসেলিং খেলার আয়োজন করা হয়। বর্তমানে দরিয়ানগর ও হিমছড়িতে এই রোমাঞ্চকর খেলাটির অভিজ্ঞতা নিতে পারবেন ভ্রমণ পিয়াসীরা। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সভার শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধে ডক্টর ইউনূস ইস্যুতে হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র, জানালেন প্রধানমন্ত্রী। একটা ব্যাংকের এমডির পদে থাকা না থাকার উপর থ্রেটও করা হয়েছে, যেটা না হলে পদ্মা সেতু টাকা বন্ধ হবে। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদ সাময়িক বরখাস্ত, আইনি সহায়তা দেওয়ার ঘোষণা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমায় তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, চলছে জিকির আজকার, কাল আখেরি মোনাজাত। আজ ভোজ্য তেলের দাম কমার কথা থাকলেও কার্যকর হয়নি ভোক্তা পর্যায়ে, 2-1 দিনের মধ্যে প্রভাব পড়বে খুচরা বাজারে, আশা বিক্রেতাদের। এবং বরগুনায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গা ঢাকা দিয়েছেন অনেকেই, ব্যবস্থা নেওয়ার দাবি পল্লী বিদ্যুৎ বোর্ডে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।